হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে ভোরবেলা আমি এখানে এসেছি, এই লেপচা জগতের ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে সানরাইজটা দেখছি। দেখুন বন্ধু, এখান থেকে সানরাইজটা কি অপূর্ব লাগছে এবং দূরে যে কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে তাকেও দেখতে কি সুন্দর লাগছে। এখান থেকে পূর্ব দিক থেকে সূর্য আস্তে আস্তে উঠবে এবং কাঞ্চনজঙ্ঘার যে রংটা বরফের সেটা আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখুন বন্ধু, কিছুক্ষণ পরে সূর্য ওঠা শুরু করেছে আর কাঞ্চনজঙ্ঘার রংটাও কি সুন্দর পাল্টে গেছে। এই যে দৃশ্য, এই দৃশ্য একেবারে অপরূপ। এই অপরূপ দৃশ্য দেখতে গেলে আপনাকে লেপচা জগৎ আসতে হবে। লেপচা জগতের এই ভিউ পয়েন্টে আপনাকে আসতে হবে। আমার মনে হয় যে টাইগার হিল থেকে এই জায়গাটা আরও বেশি সুন্দরভাবে দেখা যায়। फिर मिलेंगे হ্যালো বন্ধু, আমরা এখন লেপচা জগৎকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আমরা যাব পেডং। আমাদের রুট হবে ঘুম, লামহাটা, তিস্তা ব্রিজ, কালিম্পং, আলগড়া, পেডং। এখান থেকে পেডং এর ডিস্টেন্স মোটামুটি 75 কিলোমিটার মতো। দেখি কতক্ষণ সময় লাগে। এখান থেকে ঘুমের ডিস্টেন্স 8 কিলোমিটার মতো। তো আমরা এখন ঘুমের দিকে এগিয়ে চলেছি। লেপচা জগৎ থেকে ঘুমের রাস্তা ভালো। এই বাদিকে দেখুন ঘুম স্টেশন। এই ঘুমে আমরা একটু কেনাকাটি করব। তো এই ডান দিকে উপরে পার্কিং আছে, এইখানে পার্কিং লটে আমরা গাড়িটাকে পার্ক করে এই ঘুম বাজারে একটু কিছু কেনাকাটি করব। আমরা এখন ঘুম স্টেশনে আছি। দেখুন, এখন ট্রেন তো চলছে না। এই মুহূর্তে টয় ট্রেন চালু হয়নি, তাই স্টেশনটা পুরো ফাঁকা। আর এটি হচ্ছে ঘুমের মিউজিয়াম। একটু কেনাকাটি করে আমরা এখান থেকে এগিয়ে চললাম লামহাটার উদ্দেশ্যে। এই রাস্তার যে পাশে সিনিক বিউটি খুবই সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি লামহাটার দিকে। লামহাটা একটা অফবিট জায়গা, এখানে আপনারা এসে থাকতে পারেন। এখানে অনেক হোমস্টে আছে। আমরা লামহাটা এই ঢুকে গেছি। লামহাটাতে এসে যারা থাকবেন, এখানটা রেট লেপচা জগৎ থেকে একটু কস্টলি। এইখানে 1800 থেকে 2000 টাকা পার ডে পার হেড হিসেবে নেয়।
ডান দিকে ইকো ট্যুরিজম পার্ক আছে, এই পার্কটাও খুব সুন্দর, কিন্তু আমাদের পেডং পৌঁছতে হবে, তাই আমরা এই পার্কে ঢুকিনি। এই লামহাটার থেকেও চারদিকে যে বিউটি খুবই সুন্দর লাগে। তো লামহাটাতে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। এই লামহাটার যে হোমস্টেগুলো আছে, এই হোমস্টেগুলো সবই পাহাড়ের খাদের দিকে রুমগুলো থেকে আপনার যে দৃশ্যগুলো খুবই অপরূপ। এবং যারা লামহাটা আসবেন চেষ্টা করবেন পাহাড়ের খাদের দিকে রুমগুলো নেওয়ার জন্য, তাহলে যে দৃশ্যটা অপরূপ লাগবে আপনাদের দেখতে। সারাদিন সেই দৃশ্য দেখতে অনেকটা সময় কেটে যাবে। আর পাহাড়ে আরেকটা জিনিস যেটা সব সময় দেখা যায়, এত সুন্দর সুন্দর ফুল যে ফুটে থাকে, যেটা আমাদের সমতলে পাওয়া যায় না। যেখানে সেখানে যে কোনো ভাবে কত রকম ফুল ফুটে থাকে। দেখুন রাস্তার পাশে কি সুন্দর সব ফুল হয়ে রয়েছে। এই যে ফুলটি, এই ফুলটি দেখতে অনেকটা আমাদের এখানকার ধুত্রা ফুলের মতো, কিন্তু দেখতে দেখুন কি সুন্দর লাগছে। আমরা লামহাটাকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে চলেছি তিস্তা ব্রিজ হয়ে কালিম্পংয়ের দিকে, তারপর যাব পেটং। বন্ধুরা, আপনাকে এখানে জানিয়ে রাখি, যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা লামহাটা থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত খুব গাড়িটা ধরে চালাবেন। এখানে 15-16 কিলোমিটার রাস্তা আছে লামহাটা থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত। তো এই রাস্তাটা প্রচণ্ড খাড়ার জন্য আপনাকে গাড়ি খুব ধরে চালাতে হবে। এইখানে গাড়ি ফার্স্ট গিয়ারের বেশি চালানো যাবে না এবং আপনি ব্রেক ইউজ করতে পারবেন না। যদি আপনি কন্টিনিউয়াস ব্রেক ইউজ করেন আপনার ব্রেক ফেল হতে বাধ্য। সেই জন্য যারা এইখানে নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন। দেখুন রাস্তা কিরকম ঢালু, কিভাবে নিচে নেমে যাচ্ছে রাস্তা। এখানে রাস্তায় সাইনবোর্ড দেওয়া আছে যে সবসময় ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য। বন্ধুরা, ফার্স্ট গিয়ারে গাড়ি চালাবেন এবং মাঝে মাঝে যখন দেখবেন স্পিড অনেকটা বেড়ে গেছে, থেকে একটু হালকা হালকা ব্রেক মারবেন, কিন্তু কন্টিনিউয়াস কখনো ব্রেক চেপে রাখবেন না, তাতে কিন্তু ব্রেক ফেল হবেই। আমার গাড়ির এখন যা স্পিড দেখছেন, এই স্পিড কিন্তু আমার ফার্স্ট গিয়ারে চলছে। এতটা রাস্তা ঢালু, সে ঢালুর জন্য গাড়ির স্পিড 50 থেকে 60 কিলোমিটার চলে যাচ্ছে ফার্স্ট গিয়ারেই। তাহলে বুঝুন বন্ধু কীরকম খারাপ। সেই জন্য যারা চালাবেন খুব সাবধানে ধরে চালাবেন। এবং যখন আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছিলাম, গাড়ির পিছন থেকে চাকা থেকে ঝিনঝিন একটা আওয়াজ শুরু হয়ে গেছিল। এই রাস্তায় লোকাল যে ড্রাইভার তারা অনেক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে চাকায় জল দেয়, অর্থাৎ ব্রেকে জল দেয়, ব্রেকটাকে ঠান্ডা করে নিয়ে যায়। তো আমি ব্রেকে জল দিচ্ছিলাম না, তো আমি 2 কিলোমিটার যাওয়ার পর একটু দাঁড়াচ্ছিলাম 5 মিনিট করে ব্রেকটাকে ঠান্ডা করার জন্য। এইখানে পেশক টি গার্ডেনের এখানে আমি ব্রেকটাকে ঠান্ডা করার জন্য একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, আর ওপাশে আমার গাড়িটা ঠান্ডা হচ্ছে। আমরা এখন পেশকের টি স্টেটে আছি। গাড়ি ব্রেক খুব গরম হয়ে গেছে। এখানে যখন আসবেন ব্রেক সেইভাবে আনবেন ঠিক করে, কারণ এখানে ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চালানো যায় না। ফার্স্ট গিয়ারেও গাড়ি মোটামুটি 50-60 উঠে যাচ্ছে, গাড়ি গ করছে।
পেশকের টি স্টেটের এখান থেকে দৃশ্যটা দেখতেও খুব ভালোই লাগছিল, নিচে চা বাগান। তো পেশকের থেকে আমরা আবার এগিয়ে চললাম সেই ঢালাই পথ দিয়ে। এখন আমরা দাঁড়াবো, একটা ভিউ পয়েন্ট আছে যেটাকে বলা হয় লাভার্স পয়েন্ট। যারা এই রুটে এসছেন তারা এই পয়েন্টটাকে অবশ্যই দেখেছেন। এই আমরা লাভার্স পয়েন্টে চলে এসেছি। এখান থেকে নিচে যে তিস্তা নদীটাকে দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এখন লাভার্স পয়েন্টে আছি। রাস্তা খুবই খারাপ ভাই, খুব কষ্টকর রাস্তা। দেখুন কি সুন্দর। আগে দোকানগুলো ছিল না। এখানে আশেপাশে অনেক দোকান হয়েছে, তো আগে এত দোকান ছিল না। দেখুন বন্ধু, রাস্তা কিরকম খারাপ। এখানে আমরা একটু রাস্তা দিয়ে ঘুরে এই জঙ্গলের যে প্রাকৃতিক যে গন্ধ, যে সৌন্দর্য, সেটাকে একটু উপভোগ করলাম। তো আমরা এখন তিস্তা ব্রিজের কাছে চলে এসেছি। বাদিকে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। এই তিস্তা ব্রিজ দিয়ে আমরা গিয়ে কালিম্পং যাব। কালিম্পং থেকে আলগোড়া হয়ে আমরা পেডং যাব। এই আমরা এখন কালিম্পং শহরে রয়েছে। এই শহরটা কনজেস্টেড। তো কালিম্পং শহরের পরের থেকে যে রাস্তাটা খুব ভাঙাচুরা। বর্তমানে খুব অবস্থা খুবই খারাপ। আমরা গতবারে এসছিলাম লাভা থেকে, আমরা কালিম্পং হয়ে এসছিলাম, হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন আপনারা। তো সেই সময় রাস্তা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু এখন রাস্তার অবস্থা খুবই খারাপ। এই আলগোড়া যে গ্রামটি, সেই গ্রাম এটা। আলগোড়া গ্রাম থেকে আমরা বাদিকে চলে যাব পেটংয়ের দিকে, ডান দিক চলে গেল লাভা হয়ে। তো এখন রাত হয়ে গেছে। আলগোড়া থেকে যে ঢোকার রাস্তাটা বেশ খারাপ ছিল। তো বন্ধু, এইখানে আমার প্রথম অভিজ্ঞতা যে পাহাড়ে রাত্রেবেলা গাড়ি চালানো। বন্ধু, আমাদের যারা সমতলে গাড়ি চালাই তাদের জন্য পাহাড়ে ড্রাইভিং করা এমনিতে একটু কষ্টকর, তারপর রাত্রেবেলা। যারা রাত্রেবেলা চালাবেন সাবধানে চালাবেন, ধরে চালাবেন, ব্যস্ত হবেন না। তো আমরা পেডংয়ে এসে পৌঁছে গেছি। পেডংয়ে আমরা হুইলার্স হস্টেল বলে একটি হস্টেলে আমরা রুম ভাড়া করেছিলাম। তো পেডংটা খোলা আছে। এইখানটা অ্যাকচুয়ালি যারা বাইকার্স তারা এখানে এসে থাকে, কিন্তু তার ফ্যামিলির জন্য এখানে রুম আছে। এখানে এসে চাইলে পরে আপনারা থাকতে পারেন। এই মুহূর্তে আমাদের ঘর স্যানিটাইজ করা চলছে। ওরা আমাদের সামনে স্যানিটাইজ করে দিয়েছে, তাও আমি বলেছি তা আমরা নিজেরা স্যানিটাইজ করে নেই। আমরা এই বিছা চাদর, কম্বল এইগুলো আমরা স্যানিটাইজ করে নেই। রাত হয়ে গেছে, আপনাদের কালকে সকালে এর আশপাশে ভিউটা দেখাবো। তো সকালে দেখুন আশপাশে কি সুন্দর লাগছে। আকাশ মেঘলা থাকার জন্য পাহাড়গুলোকে ঠিক মতো দেখা যাচ্ছে না। হুইলার্স হস্টেলের রুমগুলো বেশ ভালো, কিন্তু আরেকটু মেনটেন করলে বোধহয় আরো বেশি ভালো হতো। বন্ধুরা, এখানে আপনারা থাকতেই পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব এখানে না খাওয়ার জন্য। আপনি এখানে থাকুন, কিন্তু খাবারটা বাইরে থেকে খান, কারণ এখানে খাবারের কন্ডিশন বা খাবারের যে কোয়ালিটি খুব ভালো নয়।
দেখুন এইখানে হচ্ছে মেইন বিল্ডিং এইটি, আর নিচে কটেজও আপনারা ভাড়া নিতে পারেন, মেইন বিল্ডিংও ভাড়া নিতে পারেন। এখানে সব রকমই ব্যবস্থা আছে। এখানে ডরমেটরিরও ব্যবস্থা আছে, যারা সিঙ্গেল আসবেন, বাইক নিয়ে আসবেন, তারা ডরমেটরিতে থাকতে পারেন। এখানে ডরমেটরি, ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডরুম আছে। তো আমরা এই পেডং থেকে, হুইলার্স হস্টেল থেকে আমরা চেক আউট করে এখানে একটি সাইট সিনের জায়গা রয়েছে, সাইলেন্ট ভ্যালি। সেই সাইলেন্ট ভ্যালির উদ্দেশ্যে আমরা চলেছি। অ্যাকচুয়ালি সাইলেন্ট ভ্যালিটা সেরকম কিছুই নয়, এই জায়গাটা এতই নির্জন, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালির যে যাওয়ার রাস্তাটি খুবই ভাঙাচোরা। এই সাইলেন্ট ভ্যালির এই রাস্তা দিয়ে নিচে নামলে পরে একটি গ্রাম আছে সিলেরগাঁও বলে, এটিও একটি অফবিট ডেস্টিনেশন। এখানেও অনেকে এসে থাকেন, এখানে এসে নিজেদের সময় কাটান। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম, লাভার উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন বন্ধু, এই লাভা থেকে এই রাস্তাগুলো আগের বছর আমরা খুব ভালো পেয়েছিলাম, কিন্তু বর্তমানে ধস এবং রাস্তার কাজের জন্য রাস্তার কন্ডিশন কি খারাপ হয়ে গেছে। চারদিকে ভাঙাচুরা, কাদা, এই সব রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে যায়। তো আমি ধীরে ধীরে এই সমস্ত ভঙ্গুর পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। রাস্তা অবস্থা এতই খারাপ যে গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে, তাও আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, পাহাড় উপরে উঠছি। কিন্তু যা, আটকে গেল আমার গাড়ি, ব্যাক করে পিছনে চলে আসছে। আমি ব্রেক মেরে দিয়েছি, কিন্তু তাও পিছনে গাড়ি স্কিড করে চলে আসছে। এই জায়গাটা হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন না, এই জায়গাটা বেশ খাড়া। এই জায়গাটা আমি প্রথমবার গাড়ি তুলতে পারলাম না, দুবার পিছিয়ে চলে এসেছি। আমি উপরে উঠতে যাচ্ছি, কিন্তু গাড়িতে লোড থাকার জন্য ওটা আবার চাকা স্কিড করে চলে আসছে পিছন দিকে। তো স্বাভাবিক আমরা সবাই একটু টেনশনে পড়ে গেছি। তো এখন কি করব, এখানকার কিছু লোকাল ড্রাইভার যারা, তারা এসে আমাকে বললো যে দাদা, আমরা আপনাকে গাড়িটা তুলে দিচ্ছি। তো আমরা তখন গাড়িটাকে পুরো ফাঁকা করে দিলাম। গাড়ি থেকে আমরা সবাই নেমে গেলাম, ইভেন আমিও নেমে গেলাম সেই এখানকার পাহাড়িয়া ড্রাইভার দাদাকে দেওয়ার জন্য। পাহাড়িয়া ড্রাইভার দাদা এখন চেষ্টা করছে গাড়িটাকে উপরে তোলার জন্য। আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি যাতে গাড়িটা একটু হালকা হয়। দেখুন বন্ধু কি হচ্ছে। এই পাহাড়িয়া দাদা আস্তে আস্তে চেষ্টা করে গাড়িটাকে পিক আপ বাড়িয়ে গাড়িটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ি দাদাও আটকে গেল। আটকে গিয়ে এই দাদারও গাড়ি ব্যাকে চলে যাচ্ছে। এই দাদার দুবার গাড়ির তুলতে গিয়ে আটকে আছে। দেখুন এইবারও চেষ্টা করছে, চেষ্টা করে উপরের কাছে এসে আবার আটকে গেছে। এখন আমাদের টেনশন চরম মুহূর্তে পৌঁছে গেছে। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে তাহলে গাড়ি তুলবো কি করে। আমি না হয় পারছি না, এই লোকাল যে ড্রাইভার তারাও পারছে না, তাহলে কি করে তুলবো। মনের ভিতরে খুব উথলপাথাল করছে। তো এই ড্রাইভার দাদা খানিকক্ষণ এখানে দাঁড়ালো, অনেকটা নিচে নেমে আসলো। সবার মধ্যে একটা চিন্তা যে কি করে গাড়িটা উপরে উঠবে। তখন এখানকার অন্যান্য কিছু আরো গাড়ি এসে গিয়েছিল,
সেই সমস্ত গাড়ির ড্রাইভারেরা মিলে নিজেরা পরামর্শ করলো কি করে গাড়িটাকে তোলা যায় এবং কিভাবে কোন সাইড দিয়ে গেলে পরে গাড়িটাকে তুলতে পারবে সেই চিন্তা ভাবনা করছে। নিজেরা আলোচনা করে চেষ্টা করছে আমাদের এই দাদা। দেখুন খুব হাই পিক আপ করে গাড়িটাকে তোলার চেষ্টা করছে। গাড়িটা আস্তে আস্তে উঠছে, গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছে, ভাঙাচোরা রাস্তা, ধস নেমেছে। লাস্ট পর্যন্ত গাড়ি উঠে গেল। অনেক চেষ্টার পরে, অনেক কষ্টের পরে গাড়িটা উপরে উঠলো। আমরা যেন শরীরে প্রাণ ফিরে পেলাম। খুব চিন্তায় ছিলাম, সেই চিন্তার অবসান ঘটে আমরা প্রাণ ফিরে পেলাম। তো আমরা লাভার দিকে আবার এগিয়ে চলেছি। লাভার দিকে যাওয়ার পুরো রাস্তাটাই খারাপ। দেখুন নানা জায়গায় রাস্তার কাজ চলছে। এখানে খুব বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টির কারণে খুব ধস নেমে গিয়েছিল শুনেছি। সেই ধস সরিয়ে রাস্তার কাজ চলছে। তো লাভার কাছে এসে রাস্তা একটু ভালো। তো এই মুহূর্তে লাভা এখনো বন্ধ। লাভাতে আমরা ভেবেছিলাম, এত যুদ্ধ করে উপরে আসলাম ভাঙাচোরার মধ্যে দিয়ে, ভেবেছিলাম লাভাতে যদি থাকার জায়গা পাই থেকে যাবো রাত্রেবেলা, কিন্তু লাভা এখনো খুলেনি। কথা বলে যেটুকু জানলাম ডিসেম্বরের শেষে লাভাটা খোলার কথা আছে। সরকার থেকে যদিও সব বলে দিয়েছে খুলে দেওয়ার জন্য, কিন্তু এখানকার লোকাল লোকেরা নিজেদের সেফটির জন্য এখনো খুলেনি। তো লাভাতে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট আমরা খোলা পেয়েছি, সিনচুলা বলে। এটা হচ্ছে WBFDCর যে কটেজগুলো আছে লাভাতে, তার ঠিক অপোজিট দিকে এটা রয়েছে। এইখানে আমরা খানিকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে এরা রান্না বান্না করে দিল। সে দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে আমরা এগিয়ে চললাম, কারণ আমাদের চিন্তায় ছিল যে পরে রাস্তায় যেতে যেতে কোথায় আবার দোকানপাট খোলা পাবো কিনা। তো যেহেতু একটি দোকান খোলা পেয়েছি, সেই জন্য আমরা সেই সুযোগটা ছাড়লাম না। তো আমরা আর লাভাতে থাকতে পারলাম না। এখান থেকে বেরিয়ে আমরা গরুবাথান হয়ে শিলিগুড়ি বেরিয়ে যাবো, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে। আমরা আগের বারে যখন ডুয়ার্সে এসেছিলাম, সেই ডুয়ার্স থেকে এই পথ ধরেই আমরা লাভাতে পৌঁছেছিলাম। তো রাস্তায় যেতে যেতে একটি ঝর্ণা দেখলাম। তো ঝর্ণাতে একটু নেমে আমরা মুখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ঝর্ণাতে সবাই ফ্রেশ হয়ে আমাদের জলের বোতলগুলো সব ঝর্ণা থেকে ভরলাম। এই ঝর্ণার জল হচ্ছে প্রাকৃতিক মিনারেল ওয়াটার। তো এখান থেকে ফ্রেশ হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম গরুবাথানের দিকে। আমরা গরুবাথান হয়ে দমাদম মোড় হয়ে সেবক হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। এই লাভা থেকে দমাদম মোড় পর্যন্ত গরুবাথানে একটি হোমস্টে আছে, কিন্তু সেটি খুব কস্টলি। তো এই মাঝখানে আর কোথাও থাকার ব্যবস্থা নেই। এই যে চারদিকে চা বাগান, এইখানে আমাদের খুব জায়গাটা খুব ভালো লেগেছিল। এই জায়গায় একটু থাকার চেষ্টা করেছিলাম। এখানে গ্রামের যে ঘরবাড়িগুলো ছিল তাদের জিজ্ঞাসা করেছিলাম তারা আমাদের রাত্রেবেলা থাকতে দেবে কিনা, কিন্তু তারা কেউ রাজি হয়নি। তো সে যাই হোক, সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করলাম। দেখুন কি দারুণ লাগছে। রাস্তা, পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে নেমেছে আর চারদিকে চা বাগান। তবে এইখানে থাকার ব্যবস্থা হলে মন্দ হতো না।
সে যাই হোক, এখানে আমরা ফটোশ্যুট করে দমাদম মোড় হয়ে শিলিগুড়ির থেকে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমরা হোল নাইট ড্রাইভ করে কালকে সকালবেলা কলকাতা পৌঁছবো। তো আমরা রাত্রেবেলা ধানতলা হয়ে বোতলবাড়ি অথবা যে দোমোহনা রুট আমরা ধরিনি, রাত্রেবেলা ন্যাশনাল হাইওয়েতে থাকাটা বেশি সেফ। কিষানগঞ্জে কিছুটা আমি জ্যাম পেয়েছি, এখানে রেল ওভারব্রিজের কাজ চলছে, তো সেখানে আমি বেশ জ্যাম পেয়েছি এবং ডালখোলাতেও খুব জ্যাম পেয়েছি। তো ডালখোলাতে বসে আমি প্ল্যানিং করেছিলাম পূর্ণিয়া ভাগলপুর হয়ে যে রুটটা আছে সেই রুটে যাওয়ার জন্য, কিন্তু লোকাল কিছু ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লোকাল যারা অন্যান্য গাড়ি ড্রাইভার তারা বললো যে কলকাতা যখন যাবেন ওই রুট ধরবেন না, ওই রুটটাও সেই বেশ ভাঙাচূড়া, হ্যাঁ টাইম বরং অনেকটা বেশি লাগবে, তো আপনি ডালখোলা থেকেই মালদা হয়ে বেরিয়ে যান। তো আমি সেই রুট ধরে চলে এসেছি। আমার শিলিগুড়ি থেকে বাড়ি ফিরতে আমার 14 ঘন্টা লেগেছে। যেহেতু আপনাদের আগের ভিডিওতেই বলেছি কলকাতা থেকে শিলিগুড়ি আসতে 19 ঘন্টা মতো টাইম লেগেছে, কিন্তু যাওয়ার সময় লেনটা ভালো বলে আমার 14 ঘন্টার মধ্যে আমি ঢুকে গেছি। তো বন্ধু, আমার এই ট্যুর ভিডিওর এই লেপচা জগৎ, পেটং, তাবাকশি, এই যে ট্যুর ভিডিওর এটাই আমার শেষ পার্ট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধু, আমার এই ট্যুর এখানেই শেষ হচ্ছে আমার। এরপর দেখা হবে অন্য জায়গার আরও ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।